আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? নৈবন্দিক যা এদিকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? এ প্রশ্নের উত্তরই আমি নই, দেবে ভবিষ্যৎ। ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। এটা সব বাবা মায়ের মতো আমিও চাই, কিন্তু ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে তৈরি করেছ। মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, মহামায়ার মতো শক্তি জোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। কৌশল্যা 14 বছর রামকে ছেড়েছিলেন। জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে তার শতপুত্রের মৃত্যু। সত্যবানের প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না, তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কুল ভাঙে আর অন্য কুল গড়ে। তাই তোমার মনের প্রতিশোধ ইশতেহারে আগুন নেভাতে প্রতীক হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। কি করে ভালো থাকবো মাসমা? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি, সেই প্রতীক যদি ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সবসময় কি যেন চিন্তা করি। আর আমার বাবার নাম শুনলে প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো হাসিমা, আপনি চলতে উঠলেন কেন? চেলেন নাকি আমার বাবাকে? না না, মানে আমি নাম শুনেছি, সমাজসেবী হিসাবে তার তুলনা করা যায়, তাই না? গরিব মানুষের দুঃখে তার প্রাণ সর্বদাই বেড়ে উঠে। তাই তো সবসময় ওকা করে দান ধ্যান। কিছুই তো বুঝতে পারছি না।
বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেল। সব মিলিয়ে একটা রহস্য অন্ধকার জমা দিয়েছে। কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবি এত বড় তীরন্দাজ কিনা সানন্দ? কিন্তু এটা তো মিথ্যা নয় যে মানুষের অসাধ্য কিছু নেই। না মিথ্যে, এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছু আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো না। তুই ঈশ্বর মানে? নিশ্চয় নিশ্চয়ই মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে কি নিজে কি অস্বীকার করা হয় বন্ধু? একটা কথা সত্যি জবাব দিবি? আমাকে গন্ধের মেঘকে বলতে শুনেছিস যে তুই এক প্রশ্ন করছিস? তাহলে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? আমি কি এমন অপরাধ করেছি যে তুই আমাকে? এই প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ, কিন্তু কোনো উত্তর পাইনি। কোন সত্যনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর আমি কোনো রকমই হারিয়ে যাচ্ছি। আর কেমন ভাবি হাজার কথার জানি করিয়ে তুই আমাকে ভোলাতে পারবি না বুঝি? বলাতে বলে যাচ্ছি না আনন্দ। যা শোন, তোর তো টাকার অভাব নেই, তুই আজই একটা সার্ফোন নিবি, তারপর আমাকে নাম্বারটা জানিয়ে দিবি। তারপর তারপর আমি যখন তা জানতে চাইবো, দয়া করে তুই একটু সঠিক উত্তর দিবি। ব্যাস, এটা চুকে গেল। তাহলে আর কেউ আমাকে এড়িয়ে দিতে পারবে না। কত সুন্দর ভাবে তুই আমাকে বুঝিয়ে দিবি। এই একটি রহস্য ভেদ করতে এসে আমি তোর হারিয়ে এসে জড়িয়ে পড়বো। তবু তোর কথা মতো আমি কাজ করবো, কারণ তুই যে আমার আদর্শ। তোর কথা অবমাননা করে বা তোকে সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে ছোট্ট হতে পারবো না প্রদীপ। আমি আমার বিবেকের কাছে ছোট্ট হতে পারবো না। আদর্শ বিবেক না 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 নেই, এই ঘুরি ধরা সমাজে নেই। ওগুলো শুধু কথার কথা, তাই তো ওই সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে গিয়েই আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি পরশুরামের কঠোর কুঠার, এই ক্ষত্রিয় গরিব বিশ্ব আমি শান্তি শান্ত উদার, আমি হব বলার নিঃসন্দেহ উপরে ফেলব বিশ্ব নব সৃষ্টির মহান। উল্লাস নয় মা, উল্লাস নয়, আমার প্রতিজ্ঞার নার্ভাস। কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় তার সন্তানের জন্য মায়ের কঠোর জ্বালা, তাহলে যে তার মানব জন্মটাই বৃথা হয়ে যায়। মনে ছিল মা, মনে ছিল, আর আজও আছে, কেউ চিরকাল। কিন্তু মা, আমার প্রতিদ্বন্দ্বীকে এই সমাজের এক গণ্যমান্য ব্যক্তি দেশ চুরি তার কারো হাতের বিস্তার, তার সন্তান সন্ততির দল। হ্যাঁ মা, সত্যের নাকপাশি বন্দি আমি যে এই যুগের লক্ষণ, তাই তো আমি তো এরকম গরুর পাখিতে সাহায্য আমার বড় হয়েছে মা। তাই তো তার মাথায় একটা ভার চাপি তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কাঁটা ছাড়া কাঁটা তোলা যায় না মা, তাই অন্ধকে কাঁটা করে ওই রুদ্র প্রতাপের বয়সে বিশাল শর্মা তারপরে যারা পালাবিহীন রুদ্র প্রতাপের নাম আমি উত্তর জীবন তাদের সন্ধান আমি করে চলেছি মা। তোমার দেওয়ানি সভা সঙ্গে নিয়ে পাতি পাত্রে অনুসরণ করছি, তবু তাদের দেখা পাইনি মা। একদিন না একদিন আমি তাদের খুঁজে বের করবো না। পারতে নিশ্চয়ই পারতে, শয়তানের রক্তে রক্ত রক্ত হয়ে মিলন সমুদ্র মিলিত হওয়ার জন্য তোমার এই প্রতি ঠিক ভ্রান্তর মতো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন পরি করে ছুটে বেড়াচ্ছে মা, জীবন পরি করে ছুটে বেড়াচ্ছে।
গেলে তার গতিকে আর ফেরানো যায় না। বন্দুকের গুলি আর হাতে ঢিল চড়া হলে যেমনি তার সস্তারে ফিরে আসে না, তেমনি তোমার প্রতি আর যত দূর এগিয়ে গেছে সেখান থেকে মারিয়া পাও পিছিয়ে আসতে পারছে না, একটু পাও পিছিয়ে আসতে পারছে না। ভয়টি বা ভয়টি তোমার বুকের রক্ত আর চোখের জলদি গোড়া এই চোখের নুনের পুতুল নয় যে এত সহজে গড়ে যাবে। আশীর্বাদ করবা আমি যেন এই সমাজ দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতে পারি, আমি আমার জীবন মৃত্যুকে ভিত্ত করি ওই শতাব্দের পাপ চক্রে প্রবেশ করে এদের রক্তেই তোমার পূজা করতে পারি। তার চাকরি প্রয়োজন আস্তে যেন আমি আমার মৃত্যুকে আলিঙ্গন করতে পারি না, আলিঙ্গন করতে পারি। মাগো মহাবিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিনই হব শান্ত, যাবে ওর পীড়িতের কন্যার রহলি আকাশে বাতাসে ঢালিবে না, অত্যাচারী থাকবে না। মহাবিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিনই হব শান্ত। দাদা, আমরা যে যথেষ্ট বড় হয়েছি, এখনো কি তুমি আমাদের আগলে আগলে রাখবে নাকি? বাবা মার কাছে তার সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে সেই ছোট্টটি আছে। আরে ওই জন্যই তো আমার ছোটটার কিচ্ছু হলো না। তোমার আদর পেয়ে ছোটটা আমার সন্তান স্বরূপ ভাই বোনদের আমি আমার সন্তান কি করবি বল? ওরাই যে আমার আশার আলো, শখের সান্ত্বনা। তাই বলে ভাইকে এই কিছু কাজ করতে না দিয়ে করবে। সম্মানজনক চাকরি পেলে নিশ্চয়ই আমার ভাই করবে, কিন্তু কোন সম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেবো না। দেখছো তো তোমার কারখানা বন্ধ, ছোটটাও কিছু করে না, কিন্তু এই সংসারটা আমাদের কি করে চলবে দাদা? তাই কারণ ওই মোবাইল বেশি আছে। তুমি দেনা দায়ে নিজে শেষ হয়ে যাবে দাদা। তুমি আমাদের কিচ্ছু আটকে দেবে না, তা আমি জানি বড়দা, কিন্তু মৃত্যু সজ্জায় আমাকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের দু ভাই বোনকে আমি সন্তান উপযুক্ত মানুষ করে দিয়েছি। সেদিনের সেই কথা বসাবো, আমি জীবন দিলাম, রক্ষা করে যাবো। আপনি জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার এই আদরের বানর বাহিনী দুটোকে বুঝবে কে? এলো তুমি তো আছো, আমার বর্তমানে আমার এগুলি ভাই বোনদের একটু দায়িত্ব না বললে না, এইসব আদরের বানর বাহিনীর জন্য সোনার খাঁচা দরকার। তার মানে আমার ছোটটা বাঁদর আর আমি বাঁদরি। হচ্ছে বলো না, বানরেরা এই সমাজে মানতে তাহলে তুমিও দেখছি ওই আনন্দদার দলের পক্ষ, তাই না? এই মুহূর্তে
দাঁড়াও, মনে করি। ও হে, মনে পড়েছে, আমি হলাম রনিক দত্ত। আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? এই যে ধরো, তোমরা দুজনে প্রেম করছো। কে বলেছে আমরা প্রেম করছি? না 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 না, করোনি। তোমার ধারণা প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষবে, আমার দাদা সে মহাপুরুষ, এদেশের ধর্মধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভার হয়ে আপনি এত মাল খেয়েছে, এতো আরে মোটা। এদেশে যত চরিত্রহীন লম্পট মাতাল আছে, তাদের অধিকাংশই বড় নামে নামে মানুষের ভাই কিংবা ছেলে কিংবা আপনারা ওনাকে বিদায় করে তাড়াতাড়ি বাড়ি যাও। আমি একটু যাচ্ছি, কারণ ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলুন আপনারা, পরে দেখা হবে। দাদা বলে রাগ করে চলে গেলেন। কিছু মনে করে না, আমার এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে। বলে নাই বা কেন, আমি হলাম সালা ওর বসে চড়ে থাকা ছেলে। ওকে ওইভাবে মারছেন কেন? ছেড়ে দিন, ওকে এখান থেকে যেতে দিন। সত্যি তো। ওকে বড় বাবু। সুন্দর কাল দুটি ফুলের মতো নরম, লাকড়াই ভাঙের মতো শক্ত। আমি তোমার হাত দুটো মধ্যে ভেঙে দেবো জামা। বাবু সাহেব, তোমার কথা বলবেন? আমাদের চাই সালো। লোক সামনে কথা বলে। মুখ সামনে কথা বল। এ দুই পা মুখটা ভেঙে দেবো সব। আপনারা ছেড়ে দিন, ওনাকে এখান থেকে যেতে দিন। দাদা, ওই সুন্দরী। অপরাধ সুন্দরী। আমার দিকে আসো। তবে জানো, তোরা পারবি না শয়তান। এই শালা। তোকে আমি ছাড়বো না সেটা। তোকে আমি ছাড়বো না শয়তান। তোকে আমি শোন শালা। একটু পরেই তোর জীবনের নরম
তোমরা কে কোথায় আছো? আমার বোনকে বাঁচাও, রক্ষা করো। কে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি তুমি তোমার এই অবস্থায় ভালো কি করে? আমার তো ওই ভয় আমাকে নয় ভয়, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন কোথায় তোমার বোন? কি হয়েছে তার? তারা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ঠিকই বলছিলাম ঠিকই বলছি ভাই, তারা আমাকে মেরে তারা আমাকে তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে রকি? তারা তোমার দুঃসাহস হয় কি করে? চিত্রকলা ছবিরা আমাদের কিডন্যাপ করে? নিশ্চয় তার পিছনে বড় অদৃশ্য কারো হাত আছে। এদেশের এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত ঘিরে দিচ্ছে। বাবু, আই এম সো সরি বাবু। অজানা সূত্রে ওনার সূত্রে খবরটা পেয়ে আমি আসার আগে সরিষার কাছে কাজ বুঝি পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করলো, তাকে সান্ত্বনা দিয়ে তাহলে কার কিডন্যাপ হয়েছে? আপনি আপনি দেখি একই রনি হয়েছে মানে তাহলে কি ঘটনা? আমার অরিন্দ নাম তার পাপিয়া। তাকে আপনি কি করে চিনেছে সেটা কোন জানলেও চলবে। তার আগে বলুন এই কীর্তিমের পিছনে কে থাকতে পারে বলে আপনার সন্দেহ? কিষান সেন শর্মা। আপনারা শুনছেন কারণ আমার দাদা আমাদের কারখানার শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানা ধর্মঘট চলছে। তাই বিশাল বাবুর ব্যক্ত ঘটিয়ে তারা মনে বলতে পারেনি। তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণেই হয়তো আপনার কথা আমার মনে থাকে বন্ধু বাবু। আপনার কথা কোনো বলেই অন্যদিক দিয়েও চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমরা আমাদের একমাত্র আদর্শকে খুঁজে পাবো দাদা বাবু। কোথায় যে আমাদের আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন বাবু। জোরে করে অন্তরিকে যেখানে আপনার মন্দির উঠে আসুন আমি তাকে খুঁজে বের করবো। কোন মুখে আমি দাদাকে এই সংবাদ দেবো? আমার দাদা যে তোমার ছাড়া কিছুই জানে না। এ খবর শুনলে হয়তো আমার দাদা পাগল হয়ে যাবে। তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদে তিনি মাথা স্থির রাখতে না পারবে। দেখি আমার মাথা ঘুরে থেকে মঙ্গল বাবু, আপনি রোহিতকে একটু টাকা দিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। আমি তোমার সময় আপনাদের খাই দেখাবো। বেশ, আপনার উপরে আমার উপরে সন্তান দিলাম দাদু। আপনি আদৌ সুবাদ অফিসার, তাই আমার নয়। আমি যে মনে করি তাকে আমি ভাই বলে কেউ তো বাবু দাদাকে ঢুকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু। কেউ তো বাবু দাদাকে ঢুকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু। ফিরিয়ে দিন। চলো রোহিত বাবু। রকি
কিছুক্ষণ আমি এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এই রকম তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উঠে যাবো কিভাবে? আমি যে তোমার পথে দিনের পর দিন বাড়িতে বসে থাকি, আর তুমি বাড়িতে না গিয়ে থানাতেই পড়ে থাকো। আমার জন্য তোমার মনে কি এত করুণা নেই? না না, তুই আমাকে ভুল বুঝছিস রচনা। আসলে থানায় কাজে যাবে। অজয় তাদেরকে সত্য করে বলো তো, কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন তুমি আমাদের সমাজকে এভাবে দূরে ঠেলে দিতে চাইছো? আমরা কি তোমার কেউ নয়? ও কথা বলিস না রচনা। তোমার সঙ্গে আমার সম্পর্ক কি এত সহজে ভুলতে পারি? কিন্তু সেদিনে আমার কোথায় বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারবে এই তো, কিন্তু এতে বাবার দোষ কোথায়? যা সত্যি বাবা তাই বলেছেন যে তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে ওসব কথা তো থাক রচনা। কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার এত কিছু ভালোবাসা। ওগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সংসার রচনা কর। তোর সুখের জন্য আমি যে কোনোকে স্বীকার করতে প্রস্তুত। না, এটা হতে পারে না। অসম্ভবকে সম্ভব করতে পারবো না রচনা। তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কের বন্ধনে চিরকাল থাকতে চাই। তোর কাছে আমার অনুরোধ, তুই আমায় ভুল বুঝিস না রচনা, তুই আমায় ভুল বুঝিস না। পুলিশ অফিসার হয়েছে বলে এতই তোমার অহংকার, কিন্তু আমিও তোমায় ছাড়বো না অফিসার। একদিন না একদিন তোমাকে আমার প্রেমের বাহকের ধরে ধরা দিতেই হবে। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Answer my question. What did true? What did lie? What did see? Answer my question. আপনি Yes. তুমি তুমিই তো বলবে পুলিশ কি, পুলিশ কে, পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এই সমাজে কোন কাজে লাগে? পুলিশ যাতে আইন শৃঙ্খলা রক্ষা করেন। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার ঐক্য। একটি মানুষ খোঁজ নিয়ে দেখে যদি অফিসার এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলছেন? আদর্শ নেই, নীতি এদেশের মাটি বেঁচে থাকতে পারে না। তাই তো তারা অনেক দিন আগে মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপি আর অধর্ম। তাদের কালো হাতগুলো এই সুন্দর মহাদেশ কাছে চালাচ্ছে। পারবে না, পারবে না, কারণ এখন আমি আর আগের মতো বোঝাতে পারি না। এখন আমি যে একটা বদ্ধ পাগল। না না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক। নইলে দিন আমার সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ নেই, কেউ নেই। আপনার স্ত্রী পুত্ররা বুঝি? হয়তো বা হবে, আমার কিছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি একবার ভগবানকে ফোন করে জানিনি কারা। হ্যালো 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 মিস্টার ভগবান, আমি এক বদ্ধ উন্মাদ বলছি। না, বদলে একেবারে বদ্ধ পাগল। জীবনে অনেক কিছু হারালে মানুষ বুঝি এমনি করে পাগল হয়ে যায়। জানি না স্বাধীনের জন্য আমাকে একদিন এমনি করে পাগল হতে হবে কিনা। পাগল সাধে সাধি, আমরা তো সবাই পরাধী। তাহলে স্বাধীন বলে গেল কে? কেন স্বাধীন? তোমাদের আমার কে? কেউ নয়, কেউ নয়। না 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 না
কেউ না কেউ হতেও তো পারে। এই দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আমরা বেশ সাড়ে দাঁড়াও। দায়িত্বহীনের মতো গোটা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে কি ঘটনা ঘটে যেতে পারে। লোককে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়েছে। গাড়িটা আটকাও, আমি আসছি। এই তো মনে হচ্ছে সেই মাস্টার। ও ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই। আমি আপনার প্রিয় শত্রু, কিন্তু আপনি আমি কোথায়? আমি কোথায়? গাড়িটা আমাকে ওভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আপনার সারা শরীরে রক্ত ঝরছে। কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যান। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমার কিচ্ছু হয়নি, আমাকে ছেড়ে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। এখন একজন নির্বিঘ্ন মানুষের কি অবস্থা আপনি করেছেন? এরকম চলার পথে দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আবার কিছুই নেই। ওখানে গাড়ি চালিয়ে একটা মানুষকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিই, আপনার মনে কি এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ? দেবী, আর সেই জন্যই তো এই মৃত্যু পথে যাত্রী বৃদ্ধ চিৎকার করে এবং সংবাদ বাবদ এই নিন ৫,০০০ টাকা, সেটা আপনাদের মতো রোগ গ্রস্তের বেশি প্রয়োজন। এই নিন ধরেন ৫,০০০ টাকা। চচ্চর কারাবাজারি থানির মেয়ে বলে খুব টাকার গরম দেখাচ্ছেন, তাই না? দাঁড়ান, 10,000 টাকার বিনিময়ে আমি আপনার ডান হাতটা কেটে দেব। শিক্ষার বিচারে যদি একটা মানুষের জীবনের দাম মাত্র 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই কোনো বিচার করা হবে না। এই আপনার এই অহংকারী হাতটা আমার চাই। এনার মতো এই সমাজে অসংখ্য ধনে গর্বের অহংকারী নারীকে উপযুক্ত শাস্তি দিতে। না না বাপ, একজনের শরীর থেকে রক্ত ঝরছে, একটা রক্তে ভরা রক্ত ঝরছে, একটা জীবন দান করা ঠিক ততটাই কঠিন। তাই তুমি ও কাজ করো না, তোমার কাছে ক্ষমা। ওনার মতো ডাক্তার মানুষের মনে আজ আপনি বেঁচে গেলেন। যাবার সময় দেখে যাবে মানুষ কাকে বলে, আর প্রকৃত মানুষের সংজ্ঞা কি। আর আপনার ওই বিদেশি শিক্ষার্থী এই দেশের শিক্ষা কতটা? কিন্তু বাবা ওনাকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর থেকে রক্ত ঝরছে এই অবস্থায়। হ্যাঁ,
এখনই আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। হ্যাঁ বলুন। আমার রিক্সা আছে, সেই রিক্সায় করে আমি এই না। তার আর দরকার হবে না, ওনাকে আমার গাড়িতেই হাসপাতালে পৌঁছে দিচ্ছি। আপনার মতো বিবেকহীন অহংকারী মহিলার গাড়ি উনি চলবেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন, ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন, ওনাকে আপনার রিক্সায় তুলুন। আসুন, আসুন মাস্টার মশাই, আসুন। আমিও আপনাদের সঙ্গে। তারা দরকার নেই, ওনার চিকিৎসার দায়িত্বটা আমি পালন করতে পারবো। আপনি এখন আসুন। না মানে আপনার টাকাটা। এখন এই সমাজে আপনার মতো অহংকারী ধনী যারা, তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিক, কিন্তু তারাই অর্থনী কোথায় তারাই বেশি অর্থের কাঙ্গাল। তারাই এই সমাজে যত নোংরা কাজ করে এই দেশ এই সমাজকে দূষিত করতে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মদগর্ভী ধনীর ধর বাংলারে ভিক্ষা দিয়ে গেলাম। অসম্মানে আমার সারা অঙ্গ চলে গেল। না না, কিন্তু কিন্তু আমি তোমাকে ছাড়বো না মিস্টার প্রতীক মিত্র। যে আগুনে আজ তুমি আমাকে জ্বালিয়েছো, সেই আগুন দিয়ে আমি তোমাকে জ্বালিয়ে দেবো। কারণ আমি দেবেলা পাঁচটা শিক্ষা দিয়ে আমি তোমার কেড়ে নেব ওই মুখ থেকে রাধা নামের শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। দেখেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আগে তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, দেখেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আগে তোমাকে, বাঁচবো ভালো কিন্তু আমি ভাবতে পারছি না কেন যেন আমার বিকশিত মন যেমনই চাইছে একটা মন একটু একটু পাঠার মাংস একলার টুকটুকে 19-20 বছরের আমার এই আত্মার চাহিদাটা আজ রাত্রের মধ্যেই মেটাতেই হবে। আমার আপনি পাবেন মাস, কিন্তু অধিকার কাজ কি চাই রোগী রুদ্রপ্রতাপ সিং সরোয়া তার নিজের তৈরি জগতে বিতরণ করে সেখানে কোনো বিচাই হবে না, হতে পারে না। বলো কি হয়েছে? পুলিশ এই জানতে পেরেছে যে আমি এই মেয়েটাকে তুলে নিয়ে গেছি। তাই নাকি? তাকে তো বড় হওয়ার কি আছে? সেটা শিবপুলিশ নাকি ভোজপুর করে না? এরা তো কি বলছেন না?
অফিসার। এখন আমার কি উপায় হবে বলো? পুলিশ কি আমাকে দেরি এর সঙ্গে কোটা কোটা মাথায় রাখি বল, একে ওই অমর মেয়েটার চিন্তা, তার উপর তুই ঠিক আছে। আপাতত কয়েকদিন আবার ওই পাতার ঘরে গিয়ে লুকিয়ে থাক, এদিকে সব ব্যবস্থা আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার শেখ শর্মা, আমি করবো। আরে আসুন, কি সৌভাগ্য আমার যে আপনার মতো মহান মানুষের কদর শুনি। ধন্যবাদ দিয়ে বলুন ইনি কে? আমার পাতানো শালীর ছেলে রবি কিছুক্ষণ আগে এসেছে। পাতানো শাড়ি গো। যা বলুন রকি কে? রকি? কে রকি? কেমন রকি? যতদূর মনে পড়ছে ও নামে তো আমি কাউকে চিনি না অফিসার। আহ রবি, যাও যাও, আমার মাননীয় অতিথি স্যারের জন্য কিছু এক্ষুনি সারের জন্য ঠান্ডা গরম সব পাঠিয়ে দিচ্ছি। নমস্কার নমস্কার। আপনি দাঁড়িয়ে বলেন যে আসুন স্যার, আসুন, বসুন বসুন। আমার বসাবার কারণ নিয়ে উত্তর হওয়ার আগে বলুন মিস্টার শেখ শর্মা, আপনার পাশের বিষয় বাবু কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন তার পার হয়ে গেছে, তখন সে ছেলে ওই ঘোরের কোলে হামাগুড়ি নামিয়ে নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? এটা জানা আমি নিজের অধিকারের মাত্রাটা আমি জানুন স্যার। আপনি আমাকে জেল মেরেছেন? ঈশ্বর আপনার নিজের ব্যাপার কয়েকদিন হয়, আরো অনেকটা আপনার জন্য। তাই তার গতিবিধি করে আপনার কাছে অধ্যয়নের অফিসার। তাই নাকি? কিন্তু আপনার কাছে নির্বাচিত হয়ে জবাবদি করতে হবে মিস্টার। যদি আপনার সুখে কোমরে হাতে পায়ে এসে কোনো বাধা থাকে, এই সে তো বাধার সৌভাগ্য আপনার হবে না অফিসার। আমি কেন বলুন? কারণ মানে পরিতা কালটা তো বেশ ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে পড়ে বাংলার অনেক দুর্গম অঞ্চলে আপনি বদলি হয়ে গেলেন, এখানে বাস করে সিংহের মতো প্রাণী আর বিষদস্তা। সেখানে বিপদের সামনে পরাজিত হয়ে আগে এখানকার হিংস্র প্রাণীগুলো আমার নাম রেখে দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সব আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল। কোনোদিন বলবেন হিংস্র জানোয়ার নয়। বাহ! বাহ! বড় ভালো লাগলো মাননীয় অফিসারের লেকচার। কিন্তু তুমি জানো না অফিসার, এই উচ্চ প্রতাপশীল সরকারের কালো হাতের বিচার কত দূর। মন্ত্রী, আমলা, ডিএসপি, এসডিও সবাই টাকায় কেনা আমার দোষ। এই তোমার মতো দুধের অফিসারকে শায়েস্তা করার গুপ্ত তালার চাবি আমার কাছে আছে। এই গুপ্ততার চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবিটা ঠিক করে রুদ্রপ্রতাপ বাবু। একই তুই এখানে আমার অফিসের ওপর পারমিশনে তোমায় কে দিয়েছে? আপনার এই কুচির কি আর দুর্নীতি রাখায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি।
শর্মাকে, বলুন সে কোথায়? আগামী বাড়ি হয়ে জাহাজের খুঁজে তোমার কি দরকার? আপনার সেই সাদের জাহাজ কি জাহাজ কোন অন্যায় আর সুলতানি সাগরে ভাসছে সে খবর রাখেন? মুখ সামনে কথা বলো। আমি জানি আমার পিছনে কারো কাছে রাস্তায় পড়ে না। শয়তানের শিরোমণি ছেলের নামে সাফাই গাওয়াকে বলুন আমার পরকে কোথায় আটকে রেখেছেন আর কেনই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও, দাঁড়াও। আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো তোমরা ছিঁড়ে যাই চিৎকার করছো। কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তা? আপনার ছেলে বিশাল আপনার পোষাবন্ধা রোগীকে দিয়ে চিঠি রেপ করেছে। ছি, 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 ছি। তোরই ছিঁড়ে মারার জায়গা পেলে না ভাই, শেষে কিনা এই আমাদের মতো দেবতুল্য মানুষের গায়ে ওরে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাইনি। পেয়ে যাবে, পেয়ে যাবে, নিশ্চয়ই পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্ম ভক্ত হয়ে দিতে বলো, তাহলে তোমার বোনকে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তার মানে মানে তোমার দাদা ধর্ম ভক্তরে কারখানা বন্ধ আছে, ভোরে মেজাজে বসে আছে, তাই হয়তো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। কারখানা খুলে গেলে দেখবে তোমার বোন বাড়িতে সুর করে বাড়িতে ফিরে এসেছে। না, মিথ্যে কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিক আপনার ছেলের মতো চরিত্রহীন লম্পট নয়। শ্রমিকরা কে কেমন তা তোমার দাদাই ভালো বোঝে, তাই তোমার দাদাকে পাঠিয়ে দিও। যা বলার আমি তাকেই বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তো তোমার বোন তৈরি করার কারখানা নয়, এটা তৈরি করে তোমার হাতে টুক করে ধরিয়ে দেবো। যাও, বেশি বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে, নইলে কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য হবো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়েছিল তো কথা পাবো। যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, যদি আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তখনই আপনাদের নবের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তখন কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না। রোধ করতে পারবো, আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না। राखी हरी मारे कौन सा? राखी हरी मारे রাখি করি মরে কুলতালা। আমাকে রক্ষা করবি আমার এই কোটি কোটি টাকা নামক ভগবান। ওই পাগলা কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন, কাউকে আমি লড়াই না। আমি টাকার জন্য ছিঁড়ে নেব ওই সমাজের সুখ শান্তি ভালো। ওই যৌবনে গতি ধরে দিয়ে উষ্ণ করো। আপনি নিশ্চিন্ত গ্রহণ করতে পারেন বস, কারণ আপনার প্রথমে বিষাক্ত করাটা আমি তার দিয়েছি। ওই সালা অফিসার যখন আপনার সঙ্গে কথা বলে তখন আমি ওর জিপের উপরে টাইট চিপ দিয়ে দিয়েছি।
আমি ওই প্রতি মেয়েটাকে একটু চেখে দেখবো রকি, একটু চেখে। কারো পারমিশন নেই? তাছাড়া কি আর দেখবে, রোগীকে কোনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই রোগীকে রক্ত না দিলে বাঁচানো সম্ভব হতো না। তাহলে রক্ত? ইমিডিয়েট প্রয়োজন ছিল, তাই প্রতীক বাবু তার শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচান। কি বলছেন প্রতীক বাবু? মনে হয় আগের জন্মে ওনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপও মিলে গেল, আর হাতে হাতে প্রতীক বাবু রক্ত দিতে লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্য প্রতীক বাবু? সোনা সব জায়গায় চকচক করে মা, সূর্যের মতো উনার পরের মানুষ প্রতীক বাবুরা কখনো তো তার ঘর বিচার করে না। দয়া করে একটিবার আমার তার সঙ্গে দেখা করতে দিন না। না না, আপনি যাবেন না। তাছাড়া প্রতীক বাবুকে ঘনিষ্ঠ করছে, উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কেন? আমি তো আমার অপরাধে স্বীকার করেছি, তবু উনি আমাকে ক্ষমা করবেন না, করতে পারবেন না কেন? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীক বাবু নিজেও ঘরে অসুস্থ, তাই ও সময়ে বিরক্ত না করে। আমার আর কোনো অসুস্থতা নেই, আর আমাদের রোগী কি আপনি এখানে কদিন ধরে এখানে আসছে তোমাদের সঙ্গে দেখা করবে বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে আমি পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে কেউ বিদ্রুপ করুক এটা আমার সহ্য হবে না। আপনি এটা আপনি ভাবতে পারেন আমি একটা রোগীকে দেখে বিদ্রোহ করতে পারি? না বাবার কি আছে, আপনাদের ওখানে তো কিছুই নেই, আপনারা টাকার জোরে ঘোড়াকে সোরাচার করে, তাই আপনাদের বিচারে এই গরিব মানুষ আর পথের কুকুর বিলারের মধ্যে কিচ্ছু তফাৎ নেই। চুপ করুন, আমি হাত জোড় করে বলছি আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো বাবা, আমি এখন হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। এই কদিনে আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা, উনিও পথের মানুষ, আমিও তাই, তাই না কিন্তু সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু শিক্ষিত ভক্ত সন্তান হয়ে আজ যা তুমি করলে তা আমার মুখে সারা জীবন লেখা থাকবে বাবা, লেখা থাকবে। শুনুন, কবি 12 নম্বর বেড়ে আছে, ইচ্ছা হলে আপনি তার সঙ্গে দেখা করতে পারেন, আমি আসছি। আমি রোগীকে দেখতে আসিনি প্রতিবাবু, আমি এখানে বারবার এসেছি। আমার সঙ্গে দেখা করে সেদিনই রকমারি প্রতিশোধ নিতে নিন, শুরু করুন। আপনি কি বিনা আঘাত দিয়ে কথা বলতে পারেন না? আমি কি আপনার কোনো ক্ষমার যোগ্য নই? ক্ষমা ক্ষমা করে কোনো প্রশ্ন আসে না মিস্টার শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধই নেই। তাহলে বলো, আমায় তুমি ক্ষমা করে দিয়েছো? আমার অনেক আদরে দুবার যে ডাকছে কথাবার্তা কান্না কোনটাই আমার সহ্য হয় না। আমাকে কি তুমি ক্ষমা করতে পারো? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি ফিরে গিয়ে যজ্ঞস্থানে মর্যাদার আসন খুঁজে নিন। না, আমাকে তুমি লীলা করি কেন? কি অপরাধ করেছি আমি? আপনি এক উচিত মানব চাই না, এক বিকৃত মনের নারী। আমি বলছি না। আমি বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দে রূপসী বাংলা, আর এই নজরুলের বাংলাদেশি নারী হই যে পোশাক আপনি পরে আছেন তা দেখে শাসক্ত বাঙালির মনে শুধু ঘৃণায় জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। আর বিকৃত মনের পরিচয়? দুদিন আগে তীব্র অপমানে জ্বালা সহ্য করতে না পেরে আর ছুটে এসেছেন একটু ক্ষমা চেয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে, কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলুন তো, ভেবেছেন সেদিনের সেই অপমানের জ্বালা ভুলতে?
না মানে আমি অভিনয় করি অপমানের জ্বালা প্রতিশোধ নিয়ে আবার আপনি স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কান্নাগুলো প্রেমে মানে পানা দিই আমি আমার এই গরিবি পা দুটোকে অন্য পথে চালিত করলাম। চলি কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না মিস্টার মিত্র। প্রয়োজন হলে আমি জানাবি থেকে দেবী রূপে আমি তোমাকে দেখি তুমি কোনদিন না ফিরবে আমার কাছে। যেমন করে হোক যে করে মরলে তোমাকে আমার তোমাদের আমি চাই না, তবু তোমরা আমাকে ধরে এখন কেন? কি চাই তোমাকে? তোমরা কারা? তুমি কি আমাকে চিনতে পারছো না? না চিনতে চাইছো না যে আমি তোমার রচনা। দাদা সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? চুপ করে আসো বাবা। আমাদের কথা উত্তর দাও। কি উত্তর দেবো? তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারবে না? আমরা একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি। বলো দাদা এত কিছু করো তুমি আমাদের চিনতে পারছো না কেন? কোথায় আমার কুকা বাবু? কি হয়েছে তার? একই সাধুদা এখানে কেন? আমি কোথায়? আর এরা সব কারা? বলো না সাধুদা। সাধু দাদা দাদা আমাদের চিনতে পারছি না কেন? সিটে ঢোকার পর থেকে দাদা যেন তোমার বদলে গেছে। আমার কুকা বাবু বদলে যায়নি বাবা, বরং সে তারা সব লোক ফিরে পেয়েছে। এই তো সে আমার কুকা বাবু, যাকে আমি করে পিঠে করে মানুষ করেছি। এই প্রশ্ন তো দিতে পারবো না মা, দিতে পারবো না। কেন কেন তুমি সব কেন নিয়ম থাকবে সাধুদা? তোমার সব শুনলে হয়তো তুমি আমার সম্পর্ক যা হয়তো অবিশ্বাস অন্ধকারে হারিয়ে দিতে পারি, কিন্তু আমি কোনদিন চাইনি কুকা বাবু, আমি কোনদিন চাইনি। তাহলে আমার বাবা মাকে কোনদিন ফিরে পাবো না সাধুদা? নিশ্চয়ই পাবে, কিন্তু কবে ফিরে পাবো? কিভাবে পাবো? তাদের আমি চিনি না, জানি না। আমাদের আলো সবাই না রেখে বলো না সাধু দাদা। সহজ করে শোনা গেল তোমরা সত্য করতে পারবে তো? একদিন না একদিন সেই সত্যের মুখোমুখি হতে হবে সাধু। তাহলে আজ আর লোকদের এখানে লাভ
কথা মতো ওই কুত্তার বাচ্চাকে আমি সে কাটপাই কাটপা ভাই ওই নিষ্পাসীরা তুমি খুন করো না, তুমি আমাকে খুন করো। আচ্ছা লেখায় ফেললে তো সালা মুস্তারের বাচ্চাটা যদি তোমার ছেলে হতো তাহলে পারতে ছোট ভাই পারতে ওই দুধের জিল্লায় খুন করতে, দুধের জিল্লায় বুকে হিংসা ছুঁই বসাতে। সাধু চলো তুমি গুন্ডার হও আর ডাকাতে হও, তোমার আমার নিজের বউ দিলে আছে বাবা। মনে করো না এই জামিও তোমার আরেক ছেলে। তুমি আমাদের কোলে পরীক্ষায় ফেলে থাকো এই পরীক্ষা তোমায় উত্তীর্ণ হতে বিধবা ভাই। তুমি আমার জীবন দাও, তবু আমার কোনো কাউকে বাঁচতে দাও। প্রাণ নিয়েছে এবার প্রাণ নিয়েছে তার মহাপাপের পাশ না যোগা দুরি না দুর্গে না ওকে আমি বাঁচাবো। মাথা ফেটেও ধরে রক্ত পড়ছে, তার উপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে কি হবে যোগা ভাই আমার বুঝা ভালো? কোন চিন্তা নেই সাধুচরণ, কোন চিন্তা নেই। এতদিন যোগা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়েছে তার মহাভাবের প্রায়শ্চিত্ত করতে। তুমি এসো আমার সঙ্গে, আমি ওকে নিয়ে উল্কার থেকে ছুটে গেলাম ওই হাসপাতালে তোমার করুণা তোমার কিংবা মানুষ হয়েছে, এবার তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও আমার কোথা বাবুকে, বাঁচিয়ে দাও ঠাকুর। ডাক্তার বাবু তাড়াতাড়ি আসো, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বাবু চিৎকার করছেন কেন জানেন? হাসপাতাল চত্বরে চিৎকার করা হয়নি তো অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের শোকে জ্ঞান শূন্য হয়ে তাই যদি আপনি চিৎকার করবেন, আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার ছেলেটিকে হবে ডাক্তার বাবু, গাড়িতে ধাক্কা লেগেছে। তাতে আমার কে? আমার এখন ডিউটির সময় নয়। ডাক্তার বাবু কে বলতে চান আপনি? আউটডোর লাইন দিয়ে যান। ডিউটিতে ডাক্তার রেখে যদি মনে করেন ভর্তি করা প্রয়োজন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর কোনো কারণ কিছু করতে গেলে 100 টাকা লাগবে। আর মানে 500 টাকা সঙ্গে রেখো, তাহলে তোমার ছেলে এক্ষুনি আর আগে বল সারা ডাক্তার নাম শুনেছে হ্যাঁ যোগা, আর আমি সেই যোগা গুন্ডা। আপনার ছেলেকে আমি এক্ষুনি ভর্তি করে দিচ্ছি। না না, কোনো অসুবিধা হবে না। বলছে আর খেলা করে শুনে সারা ডাক্তার, তোর মহাই যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তবে আমার ছেলের একটা কাজের বিনিময়ে তোর মধ্যে বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবে না। আপনাকে কিছু করতে হবে না, আমি এক্ষুনি প্রচন্ড রক্তস্রাব হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার বাবু, তবু আমার ছেলেকে আপনাকে সুস্থ করতে হবে ডাক্তার বাবু।
কি না? আমি এখন আমার সঙ্গে ভাই, তোমার এই বন্ধুটা হয়তো আমি কোনোদিন দিতে পারবো না, কোনোদিন দিতে পারবো না। বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলে। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসছে। ফুল ভোর কোথা আমি তার রক্তি বাঁচতে চলে আমার খোকা বাবুর জীবন। মা ঠাকুর, অদ্ভুত তোমার লীলা। এরপরে কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারী অপর প্রতিশোধ নেবে নাকি রক্তর জীবন নির্ভর করবে? আগামী দিনে সেটা তোমার খোকা বাবুকে ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, মিলে গেছে। তাই তো এই মাত্র রক্ত দিয়ে এলাম। জোগা ভাই, তাহলে আমার খোকা বাবু সেরে উঠবে, কিন্তু শক্তি হারিয়ে আপন জনদের চুল চিনতে পারবে না। বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তাহলে সে কি কোনোদিনও স্মৃতি শক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু, পাবে না। আমার যদি কোনো দুর্ঘটনায় এমনি আঘাত পায়, তাহলে হয়তো পূর্বের স্মৃতি ফিরেও পেলেও করতে পারে। সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, বলেছে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যাও। না জোড়া ভাই, না, তুমি তোমার ছেলেকে ফেলে যাবে কোথায়? আজ থেকে তোমার ছেলে হয়ে থাকবে। মরুভূমি মাঝে মাঝে তোমার বাড়ি আছে, আমার খোকা বাবু দেখে যাবো। বেশ, তবে তাই হোক সাধুচরণ, বয়সে আমার চেয়ে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে উপযুক্ত মানুষ করে প্রয়োজন হলে রিক্সা চালাবো। তবু ওই আমার রোজগারে অন্য তার মুখে আমি তুলে দেবো না। প্রয়োজনে আমার নিজের জীবন দিয়ে ওকে ভর্তির মতো ঘিরে রেখে করে যাব আমার মহাপাপে প্রায়শ্চিত্ত। তারপর কি বলবো, তোমরা তো সব জানো। সাধু দাদা, তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও। আমরা ভাই বোন আমাদের সপ্তাহে ফিরে যাই। ভাই রচনা, দাঁড়াও। দাঁড়িয়ে আর কাজ কি সাধু কাকা? ও একজন অভিজাত পরিবারের মাস্টারমশাই ছিলেন। আর আমরা এক খুনিগুন্ডার ছেলে মেয়ে। এরপরও আমাদের সাথে সম্পর্ক রাখলে ওর যে সম্মান নষ্ট হয়। তাই বলে এত সময় আমি তোমাদের ছেড়ে দেবো? এটা তোমরা ভাবে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করবো কেন? তোমাদেরও ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করবো, তাহলে আমার বাবা ভাইকে খুঁজে বের করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, ইয়েস, তুমি রনিতা রচনা তিনজনে খুঁজে বের করবে আমার বাবা মা আর ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর আমার বাবা মা তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তার যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের আমার ভালোবাসার শিকড়ে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। আমার এই বন্দিনী জীবন আমি যে আর সহ্য করতে পারছি না। ধীরে ধীরে ওই শয়তানগুলো আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমার আত্মহত্যা করা সব পথ বন্ধ। আমি এখন কি করি? আমি এখন কি করবো? কোথায় যাবো? কি করবো? আমি কোথায় যাবো?
করে রাখিব। তুই আমার এক এক করে সব পোষ্য কেড়ে নিয়েছিস জানোয়ার। আর কি চাস? আর কি চাস তুই আমার কাছ থেকে? আমার সবটুকু মধু এখন পুরাইনি রানী, তাই তোমার সবটুকু মধু আমি আগন্তুক পান করতে চাই। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে তুই বেরিয়ে যা। বেরিয়ে যাবো সুন্দরী, তুমি ছাড়া আমার এই জগতে কি আছে? তুই আমার সব পোষ্য লুট করে নিয়েছিস। আর এবার দয়া করে আমাকে মুক্তি দে। আমাকে মুক্তি দে। আমাকে মুক্তি দে। কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি দাদাদের কাছে? না না না, আমি কোথাও যাব না। আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার জীবনে আত্মগ্লানি থেকে আমি মুক্তি চাই। আমি মুক্তি চাই। তা কি কখনো হয় নাই? তুমি হলে আমার তুরুপের পাল, তোমাকে হাতিয়ার করে দিয়ে আমাকে পিছিয়েগা সাহাব, ওই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আমি আপনার পিতাজি का रास्ता ছিল। তাহলে আপনি এখানে এলেন? আর এখানকার ঠিকানায় আপনাকে আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচীত করার জন্য আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিল। জরুরি কথা। Yes? ওই लेडी के लिए ওখানে বহুত ঝড় উঠেছে, তাই আপনাকে আজই আমার সাথে বাংলা ছেড়ে पंजाब लेके चले যেতে। কিন্তু গাড়ি কি জিজ্ঞাসা না कोई किंतु मृत्यु ना आते साहब, अपनी हमारी कला में विश्वास करते पारे। चलिए चलिए, वहाँ से हमारा गाड़ी खड़ा है, अपने चल रही ड्राइवर सपना के लिए अफ्री के आवे पंजाब না, कोई असुविधा ना আছে विशाल बाबू, काइंडली हमारे स्टिकটা একটু আপনি কে? দাদা বলে যখন দেখেছো তখন আর পরিচয় প্রয়োজন কি? হ্যালো, ইয়েস, আমাদের বাগান বাড়িতে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েট তুমি এখানে চলে আসো। ওকে ওকে। দাদা, দাদা, আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দ কি? আর শোনো, কিছুক্ষণের মধ্যে আনন্দ এনে তুমি তাকে সঙ্গে নিয়ে থানায় যাবে। আর এই শয়তানদের নামে নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রুজু করবে। আর শয়তানের বাচ্চা শয়তান তোর লীলাখেলা শেষ করতে পারে। না না না, আমি জানি না, আমি জানি না কিন্তু তুমি কে ভগবান রূপে আমার কাছে আমাকে রক্ষা করতে এসেছো। কিন্তু তোমাকে আমি দূর থেকে জানাই তোমার চরণে শতকোটি প্রণাম। কিন্তু আমি ওই আনন্দর কাছে কেমন করে দাঁড়াবো, কেমন করে আমি তার
জানো না যে আত্মহত্যা মহাপাপ? তোমার শুভকাঙ্ক্ষী তাই তো বিশালের মতো হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দেওয়ার জন্য আমি এত দূরে ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে সুন্দরী? আপনাকে মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। দেবতা, দেবতা। আর সেজন্যই তো ভীষণ তোমাকে তো করলো। আমি তোমাকে পরম আদরে গ্রহণ করবো। এসো, এসো আমার তাই কি কখনো হয় সুন্দরী? ওরিকা ভালটা তো বেশ ভালো নয়। ওই একবার পেছনে গেছি আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। এসো, আমার হাতটা ছেড়ে দিন, আপনি আমার আমি হয়েছি প্রতিগুলো দেখাচ্ছ আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। বাবা তুমি আমি কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই তুমি কি আজ? না, তোমার কি আমাকে ভুল বুঝিস না বাবা আনন্দ। বুঝতেই তো পারছিস বাবা, আমাদের মতো অর্থবান লোকেদের এটা কোনো দোষ নেই। আর এটা তো এই যুগে একটা ফ্যাশন চলছে। বাবা লোকের শেষ সাথে তুমি নেমে গেছো, তোমাকে বাবা বলে রাখতে আমায় ঘৃণা হচ্ছে। তুমি যে একটা লোকের কিরিকি, তুমি কোথাও আমার এই জায়গা ছিল না বাবা। না মানে আমি তেমন কিছু করিনি বাবা আনন্দ। তুমি তোর দাদা ওই বিশাল মাঝে মাঝে এমন বাজে কাজ করে বসে না, কি ছেড়ে তো তাই। আর তুমি নিজের সাধু পুরুষ তাই না? পাপের সরকলা পূর্ণ হলে মানুষ নারীর সবিত্ত হয়, উদ্যত হয়। তাই তোমাদের পাপের তৈরি করে কানাই পূর্ণ হয়েছে। এবার কাল খাবো শুনে খাই তোমার মহাপুরুষ। এবার তোমাদের ধ্বংস নিশ্চয় করতে পারবে না। আমার শিষ্য ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করি। আমার ধ্বংস এত সহজে হবে না আনন্দ। জগতের পাপ আর পারা কোনদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না বাবা। তোমার জীবনকে এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন তোমায় করতে হবে।
করবি না। হাতটা যদি করে থাকিস, কলিকা এই কানের একরকমে করে তুই একেবারে শেষ হয়ে যাবি। সন্তান বলে তোকে আমি ক্ষমা করব না। এমন পিতৃ পরিচয় পড়ারই আগে আমার মৃত্যু হল না কেন? কেন কেন কেন? আনন্দ, তুমি চুপ করো। আনন্দ, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা দেবার চলনের পক্ষে এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী। যার শুরু থেকে আজ কিছু নেই, যার বাইরে রাজা ধীরাজ, কিন্তু এই অন্তরটা ভিখারির রোদন। তুমি চুপ করো আনন্দ, তুমি চুপ করো। ভাবলাম এবার তোমায় চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাতে সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার এই অধিকার আজ আমি ওই পশু শয়তানরাও তুমি তো তাদের পর্যায়ে পড়ো না। তুমি হচ্ছ কেন যে আমি এই কথা বলছি এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই। এখন চলো পাপিয়া, তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিয়েছো। গঙ্গা দিয়ে হাজারো মহিলা ভেসে গেলেও গঙ্গা যেমন পবিত্রই থাকে, আমার চোখে তুমিও তেমনি চিরকুট। না, তুমি চলে যাও আনন্দ। তুমি আর আমাকে স্পর্শ করো না। আমার এই কলঙ্কিত দেহটাকে নিয়ে আমি তোমার সাথে প্রতারণা করতে পারবো না। তুমি আমাকে ছোঁয়ো না। আমি পাপিষ্ঠ। এই সমাজের কলঙ্কিত জীবন দিয়ে চাই। খেলো পাপিয়া, খেলো না। মনে করে দেখো বিদ্রোহী কবির সেই বাড়ি পাপ গুলোকে পাপ করেনি গো। আছে কি পুরুষ নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কে পাপিনের কান্ডারি। আনন্দ, তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নয় পাপিয়া। এই জগতে যা ঘটবে তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো পাপিয়া, এসো। পাপ পুণ্যের